সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিনের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, নতুন বাংলাদেশ বলছি আমরা, সেই নতুন বাংলাদেশে নতুন আরেকটি বছর এসেছে এবং এই বছরটিতে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে কিনা, গণতান্ত্রিক পথে আমরা হাঁটা শুরু করব কিনা, সেই সবকিছু নিয়ে যেমন বিস্তর আলোচনা আছে, তেমনি বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। ঠিক কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা যেতে চাই, সেই পথে আমরা কতখানি এগোতে পারছি, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। নতুন বছর, নতুন প্রত্যাশা, এ নিয়ে আজকের প্রথম দিনটিতে দেশ সন্ধ্যায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মোস্তফা কামাল, নতুন বছর শুরু হয়েছে, প্রত্যাশা অনেক বেশি। আমরা ৫ আগস্টের পর থেকে আসলে আমরা যেই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, নতুন বাংলাদেশ, সেই সাথে নতুন একটি বছর, নতুন বছরের নতুন বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রায় ৪ মাস সময় পার করেছে। এই সময়টাতে আসলে বাংলাদেশকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে। টাইম ফ্রেম বললে দেখতে পাচ্ছি ২৪-এ ছিলাম, ২৫-এ এসেছি। আর ২৪ এমন একটা বছর বাংলাদেশে, ওখানে আমরা জয় দেখেছি, প্রত্যাশা দেখেছি। এই প্রত্যাশার পর যে বিজয় দেখেছি, সেটা মহাবিজয়। আবার মহাবিজয় এসেছে একটা মহাপতনের মধ্য দিয়ে। সমান্তরালে কিন্তু আমরা সংশয়ও দেখছি। উদ্বেগটা ওই জায়গায়, অর্থাৎ যেই মাত্রায় পারদ যেখানে ছিল প্রত্যাশার, ওই মাত্রায় প্রাপ্তি উল্লেখযোগ্য রকম নয়। তারপরও মন্দের ভালো যেটা কথা বলতে পারছি, প্রত্যাশার কথা বলতে পারছি। একসময় যেটা স্বপ্ন দেখাও প্রায় বিচ্ছেদের মতো হয়ে গিয়েছিল, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য, গণমাধ্যমের জন্য, আইনজীবীদের জন্য কম বেশি। তো ওই জায়গাটা এখন আমরা কথা বলতে পারছি ৪ মাস অথবা ৪.৫ মাস বা ৫ মাস, যাই হোক, ৫ আগস্টের পর। সময় গুনলে একদম কম সময় না। আবার ১৫ বছর ৭ মাসের সাথে তুলনা করলেও বেশি সময় না। আবার যমদূত আজরাইলের স্বভাব চরিত্রের সাথে তুলনা করলে এটা অনেক সময়, কারণ উনি ১ সেকেন্ড ২ সেকেন্ড সময়ও দেন না। তো এরকম একটা বাস্তবতায় আমরা কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির গোলমালগুলো দেখছি। তথ্যগুলো আমাদের সামনে পরিষ্কার, কোথায় আমরা চাইব ওই জায়গাটাও পরিষ্কার, কিন্তু ওখান থেকে আমাদের ওই দৃষ্টে ফলাফল নেই। সর্বশেষ ঘটনা যদি বলি, এবার খুব তোড়জোড় ছিল, নির্দেশ ছিল যে আতশবাজি যেন না হয়। সেটা আমরা কেউ মানি না। কয়েক বছরের মধ্যে দেখা গেল আতশবাজি সবচেয়ে বেশি। এটা কিন্তু এক ধরনের ভেঙচি কাটার মতো। নাকি মোস্তফা কামাল, একটু না মানাটাই আমাদের আসলে স্বভাব হয়ে গেছে। আমরা ১৫-১৬ বছর ধরে তো আসলে একই ভাবে চলছি। মানি না বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। যদি আবার জিজ্ঞাসা করেন কি মানি না, বলি যে ওইটা আবার জানি না, যে কেন জানি না, কেন মানি না। কিন্তু মানার একটা সময় কিন্তু এখন যাচ্ছিল। এরকম সময়, এরকম সুযোগ স্বাধীনতার পর ৫৩-৫৪ বছরে আর কিন্তু আসেনি প্রাপ্তি ঘটানোর। তো এর ঠিক একটু ইমিডিয়েট আগে যদি যান আপনি, রাতের বেলার ঘটনা হচ্ছে আতশবাজি, আর দিনের বেলা আপনি দেখেন তিনটা বড় দাগের ঘটনা। একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা যেই ঘোষণা দেওয়ার কথা ছিল, যে প্রক্লামেশন দেওয়ার কথা ছিল, ওখান থেকে তাদের সরতে হয়েছে। আবার একই দিনে ইসলামী ছাত্র শিবির ১৪ বছর পর বিশাল আয়োজনে একটা সমাবেশ করেছে। একই দিনে আবার দল ছোট্ট কিন্তু আলোচিত সাবেক ডাকসু ভিপি নূরের দল, যে দ্বিধা বিভক্ত ছিল, তারা ওই দিনটাতে এক হয়ে গেছে। আবার একই দিনে আরেকটা ঘটনা, সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট বেরিয়েছে। সেখানে লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুন লেগেছে। দুপাশে একই কারণ কি দেখালেন? লুজ কানেক্টিভিটি। তো ওনারা যে প্রশাসনেও লুজ, স্বভাবে কাজে অত্যন্ত লুজ, সেটা কিন্তু আমরা দেখছি। ওনাদের লুজ কানেক্টিভিটি আরো প্রচুর জায়গায় আছে। কিন্তু এখানে একটা কথা আছে, যেটা আমরা গত ১৫-১৬ বছর দেখেছি, কোনো একটা ঘটনা ঘটা মাত্রই কমিটি ঘটনার আগে একটা তদন্ত রিপোর্ট দেয়া। ওটার থেকে আমরা বের হতে পারিনি। যখন আগুন লাগলো, বলে দেয়া হলো যে ওখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, ওখানে অনেক আজে বাজে কাজ হয়েছে, ওগুলো একটু তদন্তের দিকে যাচ্ছিল।
আগুন লাগিয়ে দিয়ে ওগুলো পুড়ে ফেলা হয়েছে। মুখস্থ কথা। কারা বললেন? খুব ভারী ভারী লোকজন, খুব সম্মানিত লোকজন, আমাদের মতো আধা শিক্ষিত লোকজন না। কিন্তু ঠিক তদন্তে এলো যে না, ওখানে কোনো ব্যক্তির সংযোগ পাওয়া যায়নি, কাগজপত্রও পড়েনি। তো 5-6টা দিন আমাদেরকে এই কিচ্ছা শোনালেন কেন? এই কিচ্ছা তো এক সময় শোনানোর জন্য ওবায়দুল কাদের ছিলেন, হাসান মাহমুদ ছিলেন, তারা প্রতিদিন নানান কিচ্ছা শোনাতেন, আমরা মাথা নাড়তাম। তো একই কালচার আপনারাও করলেন। জি, এটার জবাবটা কি কোনো না কোনো ভাবে আসলে 2024-এ যে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছিল, 2025-এ এসে তাদের সাথে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, সেটিও আসলে একটি বড় প্রশ্ন এখন আমরা করতেই পারি। নিশ্চয়ই এই জায়গাটিতে অ্যাডভোকেট আভেনা রাজাক একটু আপনার কাছে আসি। 2024 আমরা অনেক কিছু দেখেছি, দ্রোহ দেখেছি, আন্দোলন দেখেছি, বিপ্লব দেখেছি, এক ধরনের আসলে ফ্যাসিস্ট সরকার যারা একেবারে জেকে বসেছিলেন, যাদের বিদায় হতে পারে অসম্ভব ছিল বাঙালির কাছে, সেই সম্ভাবনার জায়গাটিতেও আমরা দাঁড়াতে পেরেছি, সেটিও সম্ভব হয়েছে। 25-এ এসে আসলে আমরা সামনে আবারও নতুনভাবে আন্দোলন দেখবো কি না? ইতিমধ্যে আপনি জানেন বিএনপি নেতাকর্মীরা বলেছেন তারা যদি রোডম্যাপ না পান সুনির্দিষ্টভাবে তারা ফেব্রুয়ারি মাস থেকেই আন্দোলনে নামার এক ধরনের কথা বলেছেন। ছাত্ররা যে রাজনৈতিক দল করছেন তাদের মাঝে নানান ধরনের বিভেদ বিপত্তি শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব বাড়ছে। ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় সমালোচক। বিষয়টা দেখার পরে নতুন বছর বলতেছি, ব্যবধান তো মাত্র 24 ঘন্টা। গতকালকে ছিল 31 তারিখ, আজকে হলো 1 তারিখ। কি পরিবর্তন আপনি আশা করেন? আপনি বলেন। প্রত্যাশা করতে পারি আমরা, প্রত্যাশা করি, কিছু পাই নাই তাও না। ইউনূস সাহেব যখন ক্ষমতা আসলেন, বিশেষ করে 5টা বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল। দেশের মেরুদণ্ড হল অর্থনীতি এবং প্রশাসন বা আইনের শাসন। তারপর আমার সংস্কার, তারপরে যদি আসেন বিচার মানে ফ্যাসিস্টের বিচার, সংস্কার এবং নির্বাচন। এই 5টা বিষয় ফ্যাক্টর ছিল। তাতে আমি একটা সাকসেসের জায়গা যেটা দেখতেছি সেটা হলো আমাদের অর্থনীতিতে একটা স্থিতিশীলতার কাছাকাছি আমরা গেছি, এটা আমার কাছে মনে হয়। ইতিমধ্যে $20 বিলিয়ন ক্রস করেছি আমরা, সেদিক থেকে একটা নিঃসন্দেহে একটা সুন্দর ইয়ে। কিন্তু প্রশাসনিকভাবে আমরা এখনও ব্যর্থ। মুখে আমরা যত কিছু বলি না কেন, কারণ আমরা তো, আপনি হাঁটলে তো টের পাবেন। আপনি এক জায়গায় হেঁটে যাবেন, কোথায় সিগারেটের গন্ধ, কোথায় গাঁজার গন্ধ, আপনি কিন্তু আপনার নাকে আসবে। তা আমরা যেহেতু সমাজের ভিতরে আছি, আমরা তো টের পাই। প্রশাসন জাস্ট জিরো মানে নন কোঅপারেটিভ টু দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, জাস্ট জিরো। যেটা আছে একটা রুটিন ওয়ার্ক, এইগুলা তারা না থাকলে এই হবে। তো এটা আমাদের একটা পেইনফুল। এবার আসেন বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার, সংস্কার, নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলতেছে হ্যাঁ সংস্কারের জন্য আমরা দিতে চাই উপযুক্ত সময়, আবার কিন্তু গিয়েই নির্বাচনটা চায়। হ্যাঁ, যারা নির্বাচনমুখী বা যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলে নিশ্চিত তারা চাবে, এটা আমি অপরাধ দিচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে মিসট্রাস্ট অ্যান্ড ট্রাস্টের একটা ব্যাপার রয়েছে দুইটা দলের মধ্যে। কোন দুইটা দল? যারা নির্বাচন চায় এবং যারা ক্ষমতায় আছে। কেন আমি বলি সেটা? ধরুন যারা নির্বাচন চায় কারা, আমার বলার অপেক্ষা রাখে না কারা চায় এবং তারা জিতবে, সেটা তারা অনেকটাই নিশ্চিত, কারণে তারা দ্রুততম সময়ে নির্বাচন চায়। কিন্তু যারা ক্ষমতা আছে তাদের আবার পরিকল্পনা আছে একটু ডিফারেন্ট। তারা কিন্তু একদম যে রাজনৈতিক প্রভাব মুক্ত তা কিন্তু নয়, এটা আমাদের কাছে দৃশ্যমান। তো এই যেই রাজনীতিটার প্রভাবের মধ্যে তারা আছে, তারা কিন্তু চায় নির্বাচনটা ডিলে হোক। এইখানে তারা পড়ে আছে। কেন পড়ে আছে? যেহেতু মাঠে প্রশাসনটা নাই, গভর্নমেন্টের কিন্তু সমস্ত অর্গান নিয়ে রাজকীয় কায়দায় কাজ করার জন্য দরকার তার প্রশাসন। যদি প্রশাসনটা থাকতো অ্যাক্টিভ এই সরকারের পক্ষে, তাইলে এই সরকারটা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারত। আবার এই প্রশাসন যদি তাদেরকে সহায়তা না করে, সেক্ষেত্রে আমরা কি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতে পারি? সেটা সেকেন্ডারি। আমি বলি আপনাকে একটা কথা, কালকে নির্বাচন যদি হয়, প্রশাসন মাঠে নেমে নির্বাচন করবে। তারাও রাজনৈতিক দল আসুক সেই প্রত্যাশা করছে। হ্যাঁ, আপনি জায়গাটা আসতে দেন। এটার কারণই হচ্ছে এই যে কালকে যদি নির্বাচনটা দেয়, সমস্ত প্রশাসন মাঠে নেমে নিরপেক্ষ নির্বাচন করবে। সেই নির্বাচনে উনি ক্ষমতায় যাক বা আমি ক্ষমতায় যাই, কিছু আসা যায় না, কিন্তু ইউনূস সাহেবের চলে যেতে হবে। কেননা নির্বাচনের পর তো সে ক্ষমতা হস্তান্তর করে যাবে। কিন্তু তিনি কি একবার আমার কথাটা শেষ করতে দেন। থেকে যেতে চেয়েছেন, কিন্তু বলেছেন তিনি ক্ষমতায় থাকতে চান না। আপনি বুঝতেছেন না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। নির্বাচনটা দিলে কি হবে? হয় উনি ক্ষমতায় যাবে, নয় আমি যাব, এটা তো সত্য। আর আমার দুইজনের মধ্যে যেই ক্ষমতায় যাই না কেন, ইউনূস সাহেবকে চলে যেতে হবে, বিকজ নির্বাচিত সরকার আসছে। তো আমার কাজ হলো এখন একটাই, রিমুভাল অফ ইউনূস। সেই জায়গাটা আপনাকে থাকতে হবে। ইউনূসকে সরানো হলো জরুরি। কারা সরাইতে চায়, কেন সরাইতে চায়, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। ইউনূসকে সরানোটা জরুরি। এখন দেখেন পুরনো ধারাবাহিকতা আমরা কেমনে আছি দেখেন। আচ্ছা, এই ঘরটা যদি টোটালটা পুড়ে যায়, একেবারে পুরে ছাই হয়ে গেল, এইটা ঢুইকে আমি কিভাবে বলবো আগুনটা কোত্থেকে লাগছে? আপনি আমার বুঝেন আগে, আমি কি করে বলবো? সবই তো পুরে ছাই।
এখন এই যে বললো ইলেকট্রিক লুজ কন্ট্যাক্ট, আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটা এক্সপেরিয়েন্স আছে, যার যার বাড়িতে, অফিসে, আদালতে কম বেশি শর্ট সার্কিট হওয়া, প্লাগ পুড়ে যাওয়া আমরা দেখছি। আমার চোখে পড়ে না এইরকম যে একটা ইলেকট্রিক লুজ কন্ট্যাক্ট থেকে কোনো একটা বাড়ির রুম পুড়ে ছারখার হয়ে গেছে, আমার এই পর্যন্ত আমার জীবনে আসে নাই। তো আমি যদি এইটা দিয়ে শুরু করি, যেখানে আমাদের রেজওয়ানা হাসান বলছিল যে নাশকতার বিষয়টা মাথায় রেখে তদন্ত করবেন, জিনিসটা আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, নাশকতার বিষয়টা মাথায় রেখে তদন্ত করবেন, তার মানে কি নাশকতার উপরে একটা জোর দেওয়া হয়েছে। কেন? যে নাশকতা ছাড়া এটা হতে পারে না, সম্ভাবনা নাই। সেখানে আপনি যখন আসলেন কি দিয়ে, লুজ কানেকশন থেকে। এই রিপোর্টটা কারা করছে? এরা কিন্তু সেই বিগত 10 বছরের যে আমলা, তাদের রিপোর্ট। সেটি নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন আছে। এমনকি আসলে একটা মিথ্যা দিয়ে শুরু করছি বা সন্দেহ দিয়ে আমরা শুরু চাই, তাদের তদন্ত যারা করবেন, সেই তদন্ত রিপোর্ট যারা লিখবেন, তারাও তো আসলে সেই ফ্যাসিস্টের আমল থেকেই আসলে কাজ করছেন। সেটি নিয়েও যেমন প্রশ্ন আছে। মোস্তফা কামাল, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছিলাম, তাদের নিশ্চয়ই অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি জরুরি কিংবা পুরো 2024-এ 5 আগস্ট থেকে যে বিষয়টি সবচাইতে বেশি আমরা কথা বলছি, সেটি হয়তো একটি নির্বাচন এবং গণতান্ত্রিক নির্বাচন। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আপনি কি মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুততম সময়ের পরিকল্পনা আছে নির্বাচন দেবার? দ্রুততম সময় বলতে আমরা কতটুকু সময় নির্ধারণ করব একটা বিষয় আছে, কিন্তু এই নির্বাচনের পথে যাত্রা, এই মাঝখানে যেটা রাজ্জাক কিভাবে চমৎকার ধরেছেন, সরকার এক জায়গায় একদম মোটা দাগে স্পষ্ট, গোপনে নয়, প্রকাশ্যই বাধার সম্মুখীন, সেটা হচ্ছে প্রশাসনে। বিভিন্ন সংস্কারগুলোতে হাত দিয়েছে, একটু একটু এগোচ্ছে, কিন্তু প্রশাসন সংস্কারে হাত দিয়ে সরকার কিন্তু একটা বাজে অবস্থায় পড়ে গেছে। ওখানে প্রশাসনে যারা আছেন তারা ওখানে ঘোরতর আপত্তি, অনাস্থা এনেছেন এবং 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। ওই আলটিমেটামের 11 ঘন্টার মধ্যে আবার আগুনও লেগেছে। এতে করে প্রশ্ন দেখা দিয়েছে, আগুন কি লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে? তো তারা এরই মধ্যে যেটা প্রমাণ করেছেন, আগুন লাগানো হয়নি, আগুন লেগেছে। তো এই প্রশাসনের লোক কারা, এদের উপরেই কিন্তু নির্ভর করতে হবে। এ দেওয়া হচ্ছে নির্বাচন প্রশ্নে এমন একটা জায়গা, চাহিদা মাত্রই দিতে বাধ্য থাকিবে, তাদের ওই এক্সপেরিয়েন্স আছে। দিনের ভোট কিভাবে রাতে করে ফেলা যায়, ওই অভিজ্ঞ লোকগুলো ওখানে সবাই আছেন। বিনা ভোটে বাক্স পুড়ে ফেলা, 153 সিট জিতিয়ে দেওয়া, ওই এক্সপার্টিজম তাদের আছে, তারা বহাল তবিয়তে আছেন। এখন একটা কথা যে তারা একটু রং বদলিয়েছেন, বঞ্চিত একটা শব্দ তারা ব্যবহার করেন, বঞ্চিত, অত্যন্ত ত্যাগী, খুব কষ্ট করেছেন তারা। এর মধ্যে তারা কিন্তু বৈষম্যের শিকার হয়েছেন। খুব দ্রুত তারা কিন্তু এই রং বদলানোর কাজটা করতে পেরেছেন। এটা করতে পারাতে অন্য কোনো সেক্টর অথবা অন্য কোনো বিষয় থেকে এখন পর্যন্ত আপত্তি আসেনি। হয়তোবা আপত্তি থাকলেও মনে মনে যন্ত্রণায় পড়েছেন। প্রশাসন কিন্তু প্রকাশ্যেই বিদ্রোহ করে বসেছে, রীতিমতো বিদ্রোহ কয়েক দফায়। তো এদেরকে সামলানোর মতন সক্ষমতা আছে কি অন্তর্বর্তী সরকারের? এখন অবশ্যই আছে অন্তর্বর্তী সরকারের। সরকার যদি সিরিয়াসলি চায়, রাজনৈতিক দলগুলো যদি চায়, বিশেষ করে দুটা বড় দল বিএনপি এবং জামাত, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ প্রশাসনে যেই অদল বদলগুলো হয়েছে সংস্কারের নামে, তারা আমাদেরকে শুনিয়েছেন এগুলোকে বলে সংস্কার। ময়মনসিংহের ডিসি সাহেবরে খুলনা পাঠিয়ে দিয়েছেন, বলেছেন এটা একটা সংস্কার। আমরা ওইটা সংস্কার মোটেই না। তো তারা যদি ওই জায়গায় একটা ফুল স্টপ দেন যে একটা বিশাল সুযোগ পেয়েছি, এই জন্মে এই সুযোগ আর নাও আসতে পারে, যে প্রশাসনটা একটু একদম প্রশাসনের মতো ঢেলে সাজানো, সেটাও তো আসলে একটু দীর্ঘ সময়ের প্রয়োজন। এমনই অবস্থা যদি মনে করা হয় যে ঢালতেও সময় লাগবে, ঢালার পর আবার সাজাতেও সময় লাগবে, নতুন রিক্রুটমেন্টের ব্যবস্থাও তারা চাইলে করতে পারেন। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। এই ক্ষেত্রে নিয়তের একটা বিষয় আছে। যে কারণেই হোক, যেভাবেই হোক, ডক্টর ইউনূসকে কিন্তু আমরা ইমাম বানিয়ে ফেলেছি। এখন এই ইমামকে মানতে হবে, ইমামকে আয়ত্তে রাখতে হবে। এরই মধ্যে ইমাম বদলানো কিন্তু সম্ভব না। আবার যে রাজনৈতিক ঠোকাঠুকিটা শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপি মুখোমুখি অবস্থান, তো ওখানে তারা কেউ এখন পর্যন্ত বলেনি যে ইমাম বদলাতে হবে, কিন্তু ইমামের প্রতি এক ধরনের অভক্তি কিন্তু প্রকাশ পাচ্ছে। সেটি আসলে আমাদের জন্য সামনের দিকে আরো বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কিনা, সেটি যেমন একটি প্রশ্ন। আপনি আমরা আরো বাধা পাবো এরকম একটা আশঙ্কা। রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, তাদের মাঝে যেমন দূরত্ব বাড়ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মাঝে আসলে এক ধরনের বড় পরিবর্তন আসছে কিনা, তাদের সাথে জনগণেরও দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা? হয়ে গেছে
তাদের নিজেদের মধ্যে দূরত্ব তৈরি সেই জায়গাটিতে আমরা একটু আসতে চাই, এবং তারা সংবিধানের কবর রচনা করতে চান এরকম কথা যারা বলেছেন, সেটি আসলে কতখানি সম্ভব, সেটি যৌক্তিক কতখানি, সেই প্রশ্ন আমি রেখে বিরতিতে যেতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, অ্যাডভোকেট আবহিনা রাজাকি। মার্চ ফর ইউনিটি দেখেছি আমরা 31 তারিখে, মানে অর্থাৎ গতকালকে। সেই দিনটি নিয়ে আসলে অনেক ধরনের আমাদের চিন্তা ভাবনা ছিল, অনেক কিছু হয়ে যাবে এই ধরনের এক ধরনের আমাদের আলোচনা চলছিল, কিন্তু সংবিধানের কবর রচনা করতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেটি কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? মুজিববাদের কবর সেদিন রচনা করবার তাদের কথা ছিল, যদিও আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে হোক পুরো বিষয়টিকে, পুরো পরিস্থিতিকে ট্যাকেল দিয়েছে। ধন্যবাদ আপনাকে এবং সমালোচক দেশ টিভির দর্শক। আসলে এই যে কবর রচনার কথাটা বলেছে, আমি ঠিক জানি না, আমি সমন্বয়কদের পক্ষেও যাচ্ছি না বিপক্ষে। এটা হয়তো এটা কি বলে বয়সের দোষে যে কথা বলে না, আপনি কি কবর রচনা করতে পারবেন? আপনি ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারবেন? এটা কোশ্চিন কালও সম্ভব না। আপনি কবর রচনা করবেন মানে কি? সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবেন আর একটা নতুন সংবিধান বানাবেন? আপনি সংস্কার কিন্তু এনাফ। যেমন আমি এটা কালো কোট বানাবো, এইটাকে সংস্কার করে কিভাবে? আমি তো এইটা ফালাই দিয়ে একটা নতুন কোট আনি, তাহলে কিন্তু এইটা রয়ে গেল এখানে। আর যদি আমি এটা হাতা একটা চেঞ্জ করি, দিলাম কালো হাতা, আপনি দেখে বলবেন যে এটা কেমন দেখা যায়, তখন আবার এই হাতাটা পারলাম কালো, এরপরে এইটা চেঞ্জ করলাম কালো, পুরা কোটটা কিন্তু কালো হয়ে গেল, কিন্তু ইন দ্য ফর্ম অফ সংস্কার। এখন আসেন, তারা ওই দিন যে কথাটা বলছিল, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যেটা বলছিল, আরো তার সাথে আরো সিরিয়াস কথা ছিল, নাও অর নেভার। এই যে নাও অর নেভার, দিস চ্যাপ্টার ইজ জাস্ট ক্লোজড। যদি তাদের ভাষাটাই আমি ধরি, নাও অর নেভার, ক্লোজড। পাশাপাশি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হইলো যে এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার নাহিদ এবং আসিফ তারা স্ট্যাটাস দিয়ে কনফার্ম করছে যে এটার সাথে তাদের একটা যোগসূত্র আছে। তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা দাঁড়াইলো এই, যদি তারা প্রোক্লেমেশন অফ জুলাই করতো ইনফ্যাক্ট, তাহলে কিন্তু সেটা কি হইতো? বিপ্লবী রূপ। আর বিপ্লবী রূপ দিলেই কিন্তু সেটা এক্সিস্টিং যে সরকার তার বিরুদ্ধে যায়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ সরকার তো এক্সিস্টিং আছে। এই মুহূর্তে আসলে বৈষম্য ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আসলে আমি বলছি এই সরকারের বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে কি? সেটাই আমি আপনাকে বলছি। প্রথমে এখানে প্রশ্নে আসতে হবে আপনার, বৈষম্য বিরোধী ছাত্র এরা কারা? এদের মুরব্বী কোথায়? আপনি কি অফিসিয়ালি কোনো মুরব্বী পাইছেন? আপনি যদি ছাত্রদেরকে ধরেন, নাহিদ পর্যন্ত তো হাইয়েস্ট ধরি আমরা, নাহিদ ওদের পর্যন্ত, এরা মন্ত্রী পরিষদ আছে, এক মুরব্বী ধরা যায় এই দুইজনকে, আর মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আমরা জেনে ইউনূস সাহেব নিচে পরিচয় করাইছেন মাস্টার মাইন্ড, তাহলে মুরব্বী ধরা যায়। আপনি বলেন তো, আমরা সবাই ভালো বোঝে, মেধা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু মুরব্বী হিসেবে কি চূড়ান্ত এরা? এই লেভেলটা একটা দেশ চালাবেন বা একটা দল করে আপনার দেশ চালাবেন, সময় দিলে তারা করতেও পারেন, কেন করতে পারবেন না? এখন আসেন, সময় তো দেওয়া যেতেই পারে নতুন রাজনৈতিক দলকে। আমি তো নিষেধ করছি না, তাহলে আপনি তো সময় দিচ্ছেন না। যেখানে সরকার সম্পৃক্ত না, সেখানে প্রেস উইং থেকে আবার কেন বলা হইলো যে সরকারই এই প্রোক্লেমেশন জুলাই এর ঘোষণাপত্র দিবে? এটা সরকার কেন বললো? এখন আসেন, আমি বলি, এখন আপনি যদি বাংলাদেশের ছাত্র সমাজটাকে ধরেন, যদি 100 ছাত্র টোটাল, ভাই শুনেন, 100 ছাত্র যদি টোটাল ধরেন, তাহলে 100 ছাত্র তো কোথাও ফ্রি নাই। এই ছাত্ররা কিন্তু রাজনীতিতে সম্পৃক্ত। 75 বছর বয়সের আওয়ামী লীগ, 45 বছর বয়সের বিএনপি, আর জামাত যদি ধরি, বাংলাদেশের বয়স ধরি, তা তো 53 বছর বয়সের জামাত। তাহলে ছাত্র তো এর ভিতরে ভাগ হওয়া আছে। তাহলে সমন্বয়কারকরা কারা? এখানে একটা বড় প্রশ্ন যে থেকেই গেল। আবার এখন অনেকেই আলোচনাও করছেন যে তারা আসলে জমায়েত করছেন, সেই জমায়েত করতে তো অর্থের প্রয়োজন আছে। আরো দুইটা কথা বলে শেষ করি। আপনার সার্জিস আলম কি বলছে? আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় আমাদের মাঠে সহযোদ্ধা হিসাবে ছিল শিবির, নাম্বার 1। তাহলে আপনাকে মার্কেট শিবির ছিল, এটা কিন্তু অফিশিয়াল ডিক্লারেশন। গতকাল তিনি শিবিরের অনুষ্ঠানে যোগ করে দিয়েছেন। আরেকটা কথা বলছেন আমাদের জামাতের আমির, উনি কি বলছেন? ছাত্রদেরকে এবং এবার শিক্ষা প্রতিষ্ঠানটা মেরামত করতে হবে। তার মানে কি রাষ্ট্র মেরামত হয়ে গেছে? তারপর এডিশনাল কাজ 1। 2, আমার কাছে যেটা মনে হচ্ছে, এই সার্জিস আলমদের ব্যানারে তাদের পিছে যখন ছাত্র শিবির থাকে, মাঠে সহযোদ্ধা শিবির ছিল, তাদের ব্যানারটা কিন্তু ছিল না। থেকে থাকে তাদের সাথে যদি ব্যানার না থাকে, তাহলে কিল তোর দৌড় আমার। 31 ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে সেটা আমরা হয়তো কেউই বুঝতে পারছিলাম না, নাগরিক সমাজও বুঝে উঠতে পারছিল না। এদিন আসলে সংবিধান বাতিলের ঘোষণা দেওয়া হবে নাকি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে? যদি রাজনৈতিক দলের ঘোষণা আসে, সেক্ষেত্রে
সরকারের মধ্যে যারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে আছেন, যাদেরকে নিয়ে অনেক আলোচনা, তারা আদৌ পদত্যাগ করবেন কি না সেটিতেও একটি বড় প্রশ্ন। তার মানে কি সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা বাড়ছে? যথারীতি সমন্বয়হীনতা তাদের মধ্যে বেড়েছে, এবং তারা ইতিমধ্যে যেটা গোপন করেনি প্রকাশও করে ফেলেছে। এই জেনারেশনের মধ্যে একটা বিষয় আছে, গোপনীয়তা প্রবণতা কম। তারা বলে ফেলে কথা, মুখ ফসকে বলুক আর স্বভাবগতভাবে বলুক, বলে ফেলে। তারা কিছু ভুল করেছে, ওই উপলব্ধির কথা জানিয়েছে। একজন বলেছেন, যিনি হাসনাত, তিনি বলেছেন যে রাজনীতিবিদরা যত কাছাকাছি আসবে তাদের দিকে ফাঁসির রশি তত ঘনিয়ে আসবে। এটা কিন্তু একটা উপলব্ধি। আবার আরেকজন রাজনীতিবিদরা কি তাদের জন্য এমন কোন আলোচনা এখনো পর্যন্ত করেছেন? তাদেরকে কোনো হুমকি দিয়েছেন, কোন ধরনের কথা হয়েছে? হচ্ছে, কিন্তু তাদের উপলব্ধি সেটা। আবার এই উপলব্ধিও করেছে যে একটা বিপ্লবী সরকার তারা করবেন। তো উপলব্ধি কখন এসেছে? যখন আপনার ওয়াক্ত চলে গেছে। নামাজেরও ওয়াক্ত থাকে, সময়ের কাজ সময়ে করার একটা বিষয় থাকে। নামাজের ওয়াক্ত আপনি ধরেন ফজরের নামাজ পড়েননি, মাগরিবের সময় ওটা আপনি পড়তে পারবেন, ওটার বলে কাজা। তো এই কাজা করতে গেলে প্রচুর কাফফারা দিতে হয়, প্রচুর নাহালত সইতে হয়, ভোগান্তি সইতে হয়, অনেকগুলো পর্ব পার হইতে হয়। 5 মাস পরে এসে তাদের মনে হয়েছে ঘোষণা দেয়া দরকার, আর এই ঘোষণা না দেয়াতে তারা এখন ভয়ে আছেন। আবার আমরা যখন বিপ্লব বিপ্লব শব্দটা বলি, বিপ্লবে কিন্তু তারা যদিও বলেছেন তাদের একটু ভুল হয়ে গেছে যথাসময়ের কাজ যথাসময়ে করতে, বিপ্লবে কিন্তু ভুল শব্দটা ডিকশনারিতে থাকে না। বিপ্লবে ভুল মানে মৃত্যু, এটা যুগে যুগে প্রমাণিত। এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি। আমরা একদিকে শ্রীলঙ্কার কথা বলি প্রসঙ্গক্রমে, যে শ্রীলঙ্কা কিন্তু কাভার করে ফেলেছে। তারা তাদের ওখানে যে বিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে ওটা কাভার দিয়ে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ওই ক্ষেত্রে আপনি যদি তিউনিসিয়ার কথা বলেন, ওখানেও কিন্তু ছাত্র বিপ্লবে হয়েছিল, সেটা হয়েছিল 2011 সালে। এই এত বছরে ওখানে কিন্তু 4টা সরকার বদল হয়েছে, কিন্তু স্থিতাবস্থা আসেনি। আর যেটা বিপ্লবীদের যে পরিণতি হয়েছে, ওই ছাত্রদের, অর্থাৎ যারা তাদের ওখানে ওই আন্দোলনটার নাম ছিল জেসমিন বিপ্লব, জেসমিন রেভলিউশন, ওই জেসমিন রেভলিউশনের ছাত্রদের অনেকের মৃত্যু হয়েছে। আবার অনেকে কিন্তু এখন দেশেও নাই, দেশান্তরে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের এই ছাত্রদেরকে সেটা কিন্তু আতঙ্কের মধ্যে ফেলবে। সরকারকে ডেডলাইনও দিয়েছে 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে সংবিধানের কোনো পরিবর্তন না হলে তারা কি তার মানে সংবিধানের কবর দিতে পারেন? সেই সুযোগ আছে? অর্থাৎ তাদের প্রকাশভঙ্গিতে গোলমাল হয়েছে। কবর দেয়া, বুড়িগঙ্গায় ফেলে দেয়া, এই শব্দগুলো ফ্যাসিস্টের শব্দ। কারণ এই শব্দগুলো আমরা আজিমপুরের কথা শুনেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছিল এটা কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজিমপুরে পাওয়া যাবে, অথবা সেটা এখন বুড়িগঙ্গায়। এই শব্দগুলো ভালো না। হয়তো মন থেকে তারা এসব শব্দ চায়নি, কিন্তু বয়সের কারণে হোক আর যে কারণেই হোক, তাদের অধিকার ছিল, সুযোগও ছিল 5, 6, 7 অথবা 8 বিপ্লবী সরকার করে ফেলা। মানুষ কিন্তু তখন সেটা রিসিভ করতে হয়তো বা ওই সময়ের আবহাওয়াটা এরকম ছিল। ওইটা না করার একটা ভুল যে হয়েছে, ওই উপলব্ধি থেকে তারা এখন আবার তড়িগড়ি করতে চাচ্ছেন, কিন্তু ওই অবস্থাটা আসলে নাই। তারা নিজেরাই 2-3 ভাগ। তাদের কয়েকজন আছেন সরকারে, কয়েকজন বাইরে, কয়েকজন আবার একটা দল করার ঘোষণা দিচ্ছেন, আবার পরদিন বলছেন দল করব না। এখন সর্বশেষ গতকাল যেটা হয়েছে যে ঠিক আছে 15 দিন সময় নিয়েছে, এটাকেও তারা এক ধরনের বিজয় দেখেছে। বিজয়ের ব্যাখ্যা হচ্ছে এই যে যেই ঘোষণা আমরা দেওয়ার কথা এখন সেটা সরকার দেবে। আবার একদিন আগে সরকার বলছে এটার সাথে সরকার নেই। অর্থাৎ একটা লেজে গোবরে অবস্থা কিন্তু ওখানে। আবার রাজনৈতিক দলগুলোর মাঝে আসলে নানান ধরনের বিভেদ দেখা দিচ্ছে। আপনার কাছে যদি আমি আসি আবহিনা রাজাকি, যেটা বলছিলাম যে শেখ হাসিনা পতনের পর দীর্ঘ 25 বছর ধরে আমরা দেখেছি আসলে মিত্র ছিল বিএনপি এবং জামায়াত ইসলাম, তাদের মধ্যে হঠাৎ এক ধরনের বৈরিতা তৈরি হচ্ছে, সেটি নিয়েও তো একটি প্রশ্ন তোলা হচ্ছে এখন। শুনেন, পাওয়ারটাকে তো সবাই কিন্তু রাজনীতির উদ্দেশ্য থাকে, মানে রাজনীতিটা কিন্তু একটা মজার ব্যাপার, দাবা খেলার মতো। আপনি সেটা না খেলে রাজনীতি যদি আপনার টাকা আদায়ের হাতিয়ার হয় কিংবা আপনার প্রভাব বিস্তার করার হাতিয়ার হয়, সেটা আবার আরেকটা রাজনীতি। আপনি পাওয়ারে গিয়েও রাজনীতি করা যায়, পাওয়ারের বাইরে থেকেও রাজনীতি করা যায়। আজকে আমরা যে রাজনীতিটা দেখতেছি এই মুহূর্তে, আপনি যদি সমন্বয়কদের ধরেন, তারা কিন্তু রাজনীতি করতেছে এবং দে আর এনজয়িং দেয়ার পাওয়ার। পাশাপাশি আমরা যে এই যে যেমন সারজিস আলম বলল তাদের সাথে সহযোগিতা ছিল শিবির, তাহলে শিবির করতেই হবে। আবহিনা রাজাকি, তারা আসলে কিসের পাওয়ার এনজয় করছেন? তারা কি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে আছেন? আপনি এনজয় করে কিভাবে সেটা বলি। আপনি যখন একটা সাধারণ লোক, আপনার কোনো পোর্টফোলিও নাই, কিচ্ছু নাই, ইউ আর গেটিং মিলিটারি প্রোটোকল, ইউ আর গেটিং পুলিশ প্রোটোকল। হোয়াই? কেন? এই প্রশ্নটার উত্তর আমি নিব। আরেকটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন।
সন্ধ্যা দেখছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আপনি বলছিলেন সমন্বয়করা আসলে নানানভাবে তাদের পাওয়ার প্র্যাকটিস করছেন। শুধু সমন্বয়ক না, এখানে যেই সমন্বয়ক বলে যে মাঠে আমাদের সহযোদ্ধা ছিল শিবির, তাহলে আমি যদি 5টা চকলেট পাই তার থেকে একটা চকলেট তারাও পাবে। এটা ভেরি সিম্পল। নাহলে আমি আপনার পিছনে কি জন্য থাকবো? সে সময় তো মাঠে আসলে সবাই ছিল, সাধারণ মানুষ। না, আমি তো সবারটা আমি বলবো না, অফিশিয়ালি বলবো। অফিশিয়ালি সার্জিস তো তাদের কথা বলছে কালকে, আমি সেজন্য বললাম। আমি অফিশিয়াল তো সবাই ছিল, বিএনপি ছিল, বিএনপির লোকজন মারা গেছে, কিন্তু সার্জিস এই কথাটা বলে নাই যে সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে ছাত্রদল ছিল, বলে তো নাই, কিন্তু ওদের কথা বলছে। তো ন্যাচারাল ব্যাপার, আমার জন্য কাজ করছে ছাত্র শিবির, তাহলে ছাত্র শিবির প্রতি আমার সফট কর্নার থাকবে। তো এই সফট কর্নার থাকাটাই কিন্তু এক ধরনের এনজয়মেন্ট। এবং সে কারণেই কি আপনি মনে করছেন তাহলে বিএনপির সাথে দূরত্ব বাড়ছে? বিএনপির সাথে দূরত্ব বাড়তেছে অন্য জায়গায়। সেটা কেন বলি, আপনি এই সমন্বয়করা কিন্তু ভিকটিম হতে যাচ্ছে। বারবার আমি বলছি, পিছনে যখন শিবির বলতেছে, ওরাই তো বললো, আমি তো বলি নেই। আবার জামাতের আমির যখন বলতেছে ছাত্রদের এখন যাইতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, তার মানে কি ছাত্রদের সাথে যদি শিবির যায়, শিবির ব্যানারটা কিন্তু থাকে না। যদি শিবির ব্যানারটা থাকতো যে সমন্বয়ক এবং শিবির যাচ্ছে, তাইলে একরকম। মাঠে যখন সহযোদ্ধা হিসেবে ছিল, আমরা কি তখন পেয়েছিলাম যে ছাত্র সমন্বয়কদের সাথে শিবির আছে? এই ব্যানার আমরা কিন্তু পাইনি। তারা বলতেছে, তার মানে ছিল। কেন ছিল? সমন্বয় কোথায়? সব তো ছাত্র বুকটা আমি বললাম 3টা রাজনৈতিক দলের মধ্যে, সেখানে কিছু ছাত্রের বাইরে থাকতে পারে, তারা সবাই তো যায়নি। অফকোর্স তারা ছিল। সেক্ষেত্রে আমি যেটা বলতেছি আপনাকে, ভিকটিম হওয়ার সুযোগ আছে তাদের। ভিকটিম হবেই তারা, কেন আমি বলে দিচ্ছি, ভিকটিম হবেই তারা। কেন হবে? তাদের নির্ভরশীলতার জায়গাটা কোথায়? নতুন পার্টি করতে পারতেছে না, সেখানে বাধাপ্রাপ্ত হইতেছে। কিন্তু সেখানেও আসলে তাদেরকে অনেকটা সহায়তা করছে কিনা, যারা সহায়তা করছে তারা বলবে যে তোমার ব্যাড টাইমে তুমি আমার কাছে থাইকো। এই প্রশ্নটি করতে চাই মোস্তফা কামাল। অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের রাজনৈতিক দলকে সময় দিতে চাচ্ছে দল গোছানোর জন্য, এবং সে কারণেই আসলে নির্বাচন খানিকটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে। সংশয় বা ওই ধারণা বা ওই আশঙ্কার কিছু কারণ আছে, সেটা যৌক্তিক কারণ, সেটা কোনো গল্প নয়। এত বড় দলের কি আসলে ছাত্রদের নতুন দল নিয়ে ভয় পাওয়ার কারণ আছে? কারণ নেই, কিন্তু অভিজ্ঞতা তাদের খারাপ। তারা 111 দেখেছে, কিভাবে কি হয় তারা দেখেছে। তখন তারা কিংস পার্টি দেখেছে, যদিও হাতে গোনা কিছু লোকের তৎপরতা ছিল। এমনকি বিএনপি ভাঙ্গার আয়োজন ছিল আওয়ামী লীগ আমলেও, বিএনএ, বিএনএম এই ধরনের নাম দিয়ে কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আসলে ওখানে কিংস বা কুইন কিচ্ছুই ছিল না, কিন্তু ভয় পাওয়ার বিষয় ছিল। এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করা উচিত, যেটা বা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা না করলেও। রাজ্জাকি ভাই যেটা বলেছেন সার্জিসের কথা, সময়ের ব্যবধানে কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে, যখন এই সমন্বয়করা মাঠে নামলেন, সমন্বয়ক কঠিন শব্দ কিন্তু এটা জনপ্রিয় শব্দ হয়ে গেছে, তখন দেখা গেল সার্জিস অথবা আরও কেউ কখনো শিবির ছিলেন, কখনো ছাত্রলীগ ছিলেন। ওটাও শুনতে ভালো লেগেছে তখন, কারণ ভক্তি যখন বাড়ে তখন সব কিছুই ভালো লাগে। তখন কেউ এমন তুলনাও করেছেন যে এরা আল্লাহ প্রদত্ত আবাবিল পাখি, বলতে ভালো লাগছে। আবার সার্জিস যখন একসময় ছাত্রলীগে ছিল, পরে আবার এদিকে আসলো, তখন বলা হলো যে তার মধ্যে মুসা নবীর একটা ছায়া দেখা যায়, কারণ মুসা নবী ফেরাউনের ঘরে জন্ম নিয়েছিলেন, পরে আবার ফেরাউনের সর্বনাশ করেছেন। অর্থাৎ যখন ভাল লাগবে তখন সবে ভাল লাগবে। আবার এখন হচ্ছে সার্জিস নামটাও সুন্দর লাগে না আর। কেন? যেটা কি ইংরেজি নাকি বাংলা, কি রকম যেন মনে হয় নামটা। এটা হচ্ছে সময়ের ব্যবধানে এটাই হয়। এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার থাকার পরও গোলমাল বাঁধছে কেন? ডক্টর ইউনূস সরকার কিন্তু এটা যাই সরকার, এসেছে যাওয়ার জন্য, আর পরবর্তী যে সরকারটা আসবে সেটা থাকার জন্য আসবে। একটা যাওয়ার সরকার আর একটা আসার সরকার। এই বিষয়টুকু আমরা কেন জানি নিতে পারছি না। বিএনপি তার ভয় আছে এখানে, প্রত্যেকদিন তারা তাদের ভয়ের কথা বলেছে। আজকে তো একটা বললেনই আপনি, স্পষ্ট করে বলেছে যে সরকার ডিলে করছে শুধু একটা নতুন দলের জন্য। তো আবার নতুন দল কিন্তু বিএনপির আদর্শিকভাবে বিপক্ষ না। বিএনপির অন্যতম সৌন্দর্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বহুমতের গণতন্ত্র। তো ওই জায়গায় ছাত্রদের কেন তারা ভয় পাবে? নিশ্চয় ভয় পাওয়ার কিছু একটা বিষয় আশয় আছে। আবার ওই যে ভাষাগত বিষয় বললাম, সমন্বয়কদের কয়েকজন বিএনপি নেতাদের সাথে, বিএনপির বেশ গুরুত্বপূর্ণ নেতাদের সাথে এমন ডিবেট করেছে, এমন শব্দ প্রয়োগ করেছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে ওই ক্ষমতা তারা পায় কই, বা সাহস পায় কই। তো আবার সাহসের ক্ষেত্রেও কিন্তু তারা দেখে, যেটা রাজ্জাকি ভাই একটু বলেছেন, তারা নতুন একটা দল করবেন, কমিটি কিন্তু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ওই সময় কিন্তু তারা প্রটোকল নিয়ে গেছেন, সার্কিট হাউসেও গেছেন, বিভিন্ন জায়গায় আতিথেয়তা নিয়েছেন। সেই সুযোগ আছে কি? সুযোগ তারা তো পেয়েছেন, আছে কিন্তু জানি না, পেয়েছেন তো। তারা আতিথেয়তা নিয়েছেন বড় বড় জায়গায়, অনেক ব্যবসায়ী, বিতর্কিত ব্যবসায়ীও তাদেরকে সমাদর করেছে। এরই মধ্যে আবার তারা কোথায় যেন
নিয়োগের বিষয়ে কথাবার্তা আমরা তো বলেছেন, ভিকটিমের কথা বলছিলাম, আভয়না রাজাকেও বলছেন, আপনি যে কথা বা আভয়না রাজাকে যে কথা বলছেন সেখানে আসলে ভিকটিমাইজ দিন শেষে কারা হচ্ছেন বাংলাদেশে? সাধারণ জনগণ বলতে যে বাংলাদেশে কিছু আছে, এটি আদৌ কারো মনে আছে? সাধারণের কথা কারোই মনে থাকে না। সাধারণ নিয়ে আর কি যখন যেহেতু এদের নামই তো সাধারণ, মনে থাকবে অসাধারণদের কথা। আবার এই সমন্বয়করা কিন্তু অসাধারণ, সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে। আর এটাই নিয়ম, যারা বিজয়ী হয় সমালোচনার জবাব তাদেরকে দিতে হয়, নিশ্চয়ই আক্রমণের শিকার তারা হয়। আমি যেটা তিউনিসিয়ার একদম জ্বলন্ত উদাহরণ দিলাম, ওখানকার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। তো আমাদের এই ছাত্রদের মধ্যে এর মধ্যে এই আশঙ্কা তো তারা ব্যক্ত করেছে, যে কারণে তারা শক্তভাবে বলেছে যে খুনিদের বিচার না হওয়ার আগে যারা নির্বাচন চাইবে তারা হবে জাতীয় শত্রু। বড় কঠিন কথা। আবার জামায়াত ইসলামের আমির তিনিও বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবেন না, সেটিও বিএনপির পছন্দ হয়নি। পছন্দ হোক বা না হোক, বিএনপি এখানে অত্যন্ত কৌশলী, অত্যন্ত স্মার্ট বলতে হবে। গত 15-16 বছর বিএনপিকে কিন্তু বিএনপি জামাত, এটা কিন্তু একটা গালি, রীতিমতো বিএনপি জামাত বা জামাত বিএনপি দল না, যত না দল তার চেয়ে বেশি গালি, যে তারা রাজাকার, তারা স্বৈরাচার। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, সেক্টর কমান্ডার বা মুক্তিযুদ্ধের ঘোষক বলা হয়, তারা জিয়াউর রহমানকে 400 টাকা দামের মেজরের উপরে আর ভাবতে রাজি না, সর্বোচ্চ ভাবনা এটা। আর মাঝে মাঝে দারোয়ান, দফাদার এগুলো ভাবতো। তো ওই জায়গায় বিএনপি কিন্তু দেখেন ওটার প্রতিশোধ নিচ্ছে না, তারা 71কে ওন করছে, সিরিয়াসলি ওন করছে। এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো গালি দিচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত নাকি নির্বাচনের পরেও আমরা দেখতে পাবো, সেটিও তো এক ধরনের সংশয় আসলে বাংলাদেশের মানুষ থেকে যায়। এর মধ্যে যেটা পরিষ্কার করেছে, আমি তো এক কথাই বললাম, এটা স্মার্ট কৌশল। তারা 71 নিয়ে কিন্তু কোনো বাজে কথা বলছে না, তারা সেটাকে ওন করছে। এবং দ্বিতীয় স্বাধীনতা একটা শব্দ ব্যবহার করা হয়, ওটাও তারা নেগলেক্ট করছে কিন্তু। জি, সেই জায়গাটিতে অ্যাডভোকেট আভয়না রাজা কি রাজনীতিতে দূরত্ব বাড়ছে, যে ঐক্যের কথা আমরা বারবার বলছি, আমরা জাতীয় ঐক্যের আহ্বান বারবার পেয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে, কিন্তু সেই ঐক্য ধরে রাখাটাই এখন আসলে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কি? না, এটা কারণ আছে তো। আপনি ইতিমধ্যে তো সমন্বয়করা বিএনপিকে ব্লেম দিয়েছে, সেই ব্লেমটা কি? কিন্তু জানে না যে ব্লেম দিয়ে এটি বিএনপির পক্ষে পজিটিভ হয়েছে। সেটা বলছি কি, মাহফুজ আলম কয়েকদিন একটা ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে প্রশ্ন করা হইলো আপনাদের সাথে বিএনপির দূরত্ব তাহলে বাড়ছে নাকি? সে এটাকে জবাব দিয়ে বলল যে বিএনপি চাঁদাবাজি করে, অমুক করে, সেটা নাকি তারা বাধা দিচ্ছে। ফাইন, এটা ভালো কথা। তারপরেই বলতেছে বিএনপি সংস্কার চাইতেছে না এবং বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণ করার ব্যাপারে কোঅপারেট করেনি। তার মানে বিএনপি অপারেশন মানে রাষ্ট্রপতি উৎখাত করতে যায় নাই বিধায় রাষ্ট্রপতি অপসারিত হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে বিএনপি যে ফ্যাক্টর। তোমরা যখন তাহলে প্রধানমন্ত্রীকে সরাইছিলে তখন তোমরা পারো নাই, বিএনপি ছিল, বিএনপির সাথে না থাকলে তোমরা পারো না। আমি ওই জন্য বললাম বিএনপির আজকে পর্যন্ত কৌশল, উনি যেমন বলি স্মার্ট, আমিও বলি স্মার্ট। কিন্তু একটা বিষয় আছে এখানে, এই যে জুলাইয়ের ঘোষণাপত্র কেন দিতে গেছিল সেই জায়গাটা একটু মাথা খাটাইতে হবে। এই মাহফুজ আলম বলছিল যে সবসময় তরুণরা যখন আন্দোলন করে, আন্দোলন করার পর যখন পালাবদল হয়ে যায় তখন ওই সময়ের যে পুরনো প্রজন্ম এবং বন্দোবস্ত তাদের ভিতরে তারা খরচ হয়ে যায়। তো মাহফুজ আলমরা কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে প্রবীণদের মাঝখানে, সেটাকে রিভাইভ করার জন্য তারা হয়তো ডাক দিছিল যে আমরা এখানে খরচ হব না। কিন্তু আলটিমেটলি আবার যখন সরকারের তরফ থেকে বার্তা দিয়ে থামায় দেওয়া হইলো, তাহলে কিন্তু এই নতুন প্রজন্ম অলরেডি খরচ হয়ে গেছে এই বর্তমান রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে তো একটি শব্দ আছে, সেই জায়গাটিতে নতুন সমীকরণ আসলে আসতে যাচ্ছে কিনা মোস্তফা কামাল? যদি 26-এ নির্বাচন আমরা দেখতে পাই, সেই নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা বাড়ছে কি? একটু একটু শঙ্কা বাড়ছে, অবশ্যই বাড়ছে। আর শঙ্কা বাড়ছে বলেই তো এত কথা হচ্ছে। বিএনপির জন্য বেদনার হচ্ছে, তারা 15 বছর 7 মাস, এর আগে যদি আরো 2 মাস ধরেন 111, প্রায় 19-20 বছর টানা যন্ত্রণা সয়েছে, অবিরাম, কোনো ফুল স্টপ নাই। সেই ক্ষেত্রে তাদের উপলব্ধির একটা বিষয় আছে। 5 আগস্ট যদি ব্যর্থ হতো তাদের এই মুহূর্তে কি পরিণতি হতো? আবার 5 আগস্ট যারা ঘটালো, অর্থাৎ এই সমন্বয়ক যাদেরকে আমরা এখানে একটু সমালোচনা করছি, এদের কিন্তু মৃত্যু ছাড়া কোনো বিকল্প ছিল না। অতএব উপলব্ধিগত বিষয় দুই দিকের আছে, কিন্তু একতরফা কেউ বেনিফিশিয়ারি না। আপনি একটা জিনিস খেয়াল করেন কিনা, আমি গণমাধ্যমের জায়গা থেকে খেয়াল করেছি, গত মাসখানেক ধরে প্রচুর বিয়ে শাদী হচ্ছে বিএনপি নেতাদের সন্তান রাজকীয়ভাবে অথবা যেভাবেই হোক। কেন হচ্ছে? শখে? মোটেই না। গত 15-16 বছর তারা বউ বাচ্চা কারো খবরও নিতে পারেনি, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ছেলে বয়স হয়ে গেছে। তাহলে সেটা হঠাৎ করে আসলে এত লোক দেখানো ভাবে না, লোক দেখানো না, তখন যদি ব্রিদিং এর সুযোগ পাইছে, নিঃশ্বাস ফেলার যে সুযোগটা পেয়েছে, ঘর সংসারের সুযোগ পেয়েছে, শ্বশুর বাড়িতে পর্যন্ত জায়গা পায়নি, পাট খেতে কচু খেতে ছিল, ওই জায়গায় এমন আতঙ্ক বিএনপির ভর করেছিল
যে শুধু কারাবাসে শেষ পরিণতি না, কারাবাসে হত্যাও করা হতে পারে, তাদের কাছে এই ধরনের আতঙ্ক ছিল কিন্তু। আর ছাত্রদের আতঙ্ক তো ছিলই, 5 তারিখে ডু অর ডাই, এই দুইটার মাঝামাঝি কিন্তু আর কিছু নাই। সেই ক্ষেত্রে উপলব্ধির একটা বিষয় আছে। আর বিএনপির যেহেতু বহুদলীয় সৌন্দর্য আছে, নিশ্চয় বিএনপি তাদেরকে আদরে সোহাগে কাছে নিতে পারে, এখনো ওই সুযোগ আছে, বুঝাতে পারে। মুরব্বীর দায়িত্ব কিন্তু বেশি, কিন্তু তারা আসলে সেই জায়গাটিতে আছেন কিনা, সমন্বয়কদের আসলে সেটি বোঝার সমন্বয়কদের মতো। মধ্যে যেটা তো রাজ্জাকি ভাই বললেন, একটু পাওয়ার তো এসেছে, টক শোতে নিয়মিত তারা আসে। একসময় কি আপনারাও ডেকেছেন? ডাকেননি। তখন তো তাদের নাম রাজাকারের নাতিপতি, তখন তো মিডিয়া হাউসের আশেপাশেও তারা ছিল না, বা লুকানোই ছিল এখানে ওখানে, আর মাঝে মধ্যে হারুনের ভাতের হোটেলে। তো ওই জায়গার থেকে যে তারা উতরিয়ে এই জায়গায় এসেছে, একটু রক্ত গরম হতেও পারে, শীতের মধ্যেও হবে রক্ত গরম, কিন্তু এরপরও তাদেরকে একটু বুঝানোর বিষয় আছে। আর বুঝানোর দায়িত্বটা কিন্তু বিএনপির। আবার জামাত একটু বেশি বুঝাচ্ছে, কাছে নিচ্ছে বেশি, কোথায় যেতে হবে রাস্তা দেখিয়ে দিচ্ছে, এটাও বিএনপির জন্য কিন্তু একটু ভয়ের কারণ। বিএনপি শুধু শখে অথবা টোকা দিতে এক একদিন এক একটা কথা বলছে না, কিছু আলামত দেখে তারা এই কথাগুলো বলছে। তো আবার যেহেতু তারা অভিজ্ঞ দল, পুরনো দল, বা এই মুহূর্তে অভিভাবকত্বের জায়গায় আছে, তারা নিশ্চয়ই সেটা ফয়সালা করতে পারে। সেই ফয়সালা যেমন তারা করতে পারে, আবার নির্বাচন যত দ্রুত সম্ভব হলে আসলে তাদের যে সামনে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা শক্তিশালী হতে পারবে না, সেই কারণেই তারা একটু তড়িঘড়ি করে নির্বাচন চাইছে। চাইবেই, কারণ একটা রাজনৈতিক দল তো নির্বাচন চাইবে। যে দলটা গত 20-21 বছর নির্বাচনের এক অর্থে বাইরে, ক্ষমতার ধারে কাছেও নাই, শুধু নির্যাতিত আর নিপীড়িত, তাদের ওই আকাঙ্ক্ষা জাগা স্বাভাবিক। আবার ছাত্রদেরও জাগা স্বাভাবিক। 26-27 বছর অনেক বয়স, কিন্তু এটা কম বয়স না। বাংলাদেশের ইতিহাসে আপনি যদি 71 ধরেন, ওই 26-27 বছর তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক রাই। এরপরে যদি আপনি 90 ধরেন, সেই আমানুল্লাহ আমান, আসাদুজ্জামান রিপন, ভালো কিছু প্রত্যাশা আমরা করতেই পারি। 26, 27, 28 বছরের ছিল। অতএব এদেরকেও একেবারে নাবালক মনে করা, তাচ্ছিল্য করা বা ছোটখাটো গালমন্দ করা, এটা বোধহয় শোভনীয় নয়। আচ্ছা, যেভাবে আসলে আমরা চিন্তা করেছিলাম সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেটি আমরা প্রত্যাশা এখনো করছি, আমরা সেটি বাস্তবায়ন হবে সেই প্রত্যাশাও রাখতে চাই। মোস্তফা কামাল, অ্যাডভোকেট আবাহিনা রাজাকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।